So we're going to see her film Bagan, yeah, Garden of Memories, right? A film on, or a creative documentary on the tea garden workers of Bangladesh. हरा चरा वाला सांप पहला नंबर चला जाएगा। मुनियर वाला सांप 3 नंबर चला जाएगा। हेलो So this was some unique experience from Humaira Bilqis, and especially from this particular, this initiative, introduced from Bengal. We see this and we got attacked by, so painful feeling, and I got to develop, several times some rejection of taking tea without even being shown, like tea leaves getting taken off. And generally what we see from a tea garden films and all this, we don't see those activities, but we witness people's vulnerable conditions getting stuck into such boundary. So very welcome, Humaira Bilqis, and this is the first show, as you have just heard. So I would like to listen from you. What was your experience? How did you
find the subject and decided to make the film? Thank you all for coming, and thanks to Kirsten for giving us this space for this film, because it is a first screening, and I would like to say the technical screening. I mean, it's better to say a technical screening, because for me also it is the first time I am watching this film in a bigger screen, and it's very tough to. I mean, whenever I think about this film, about these characters, it's really difficult for me to talk about it, to speak about it, because when I see this film every time, I mean during the edit, during working on this film later, I mean every time I feel some sort of pathetic kind of feeling, because finally that guy, I mean this Padmanabh Banerjee, the oldest chieftain, he died, and I was with him in his last journey. So for me it's a painful experience. আমার সবসময় যেটা মনে হয় যে আপনি যেভাবে করে বলে থাকেন আসলে যে অবজারভেশনাল ডকুমেন্টারি, তো সেই জায়গা থেকে যদি একটু শেয়ার করতেন যে হাউ ডিড ইউ ফাইন্ড দ্য স্টাইল। বেসিক্যালি আমি আপনার আগের ছবিটাও দেখছি, আসলে আগের কাজটা যেটা ছিল এখানে অনেকেই সেটা দেখেনি, ওটা খুবই রিফ্লেক্সিভ, ওখানে আমার প্রেজেন্স খুব ছিল, কিন্তু এটা একদমই ওই স্টাইল থেকে খুবই আলাদা। এবং এখানে যখন আমরা প্রথম যাই এই চা বাগানে, সেটা অনেক দিন আগে, আমি 10 বছর আগে এই চা বাগানে যাই, এটা অনেক রিমোট একটা চা বাগান। তো বাংলাদেশের এখানে শ্রীমঙ্গল থেকে যেতে আরও 3 থেকে 3.5 ঘন্টা, এবং এখানে দেখাই যাচ্ছে কীভাবে সেই ল্যান্ডস্কেপ, কীভাবে যেতে হয়, খুবই কঠিন রাস্তা। তো সেখানে আমি যাই, এবং যাবার পরে আসলে আমার একটা সম্পর্ক তৈরি হয় এই গ্রামের মানুষদের সাথে, এবং এখানে আসলে কোনো ফিল্মিং করা এটা আমার কোনো উদ্দেশ্য ছিল না। এখানে যাওয়া আসা করতে করতে আমার যেটা হয়, এটা আমার সেকেন্ড হোমের মতো একটা জায়গা। এই জায়গাটা আমি এখানে একরকমের অন্যরকম একটা আনন্দ আমি খুঁজে পাই এই জায়গা যাওয়া আসা করতে করতে, এবং এই মানুষগুলোর সাথে মিশতে বিশেষ করে পার্টিকুলারলি এই ইয়াং যে ছেলেটা সজয় যাদব, যে চা শ্রমিক সর্দার এখন। তো এটা আসলে একটা সম্পর্ক, এবং এই সম্পর্কের ফলে আমি মনে করি ছবিটা যেটা আমি করতে পেরেছি ফাইনালি, এটা আমার এই সম্পর্কের বাই প্রোডাক্ট। এই ছবিটাকে উদ্দেশ্য করে আসলে এখানে আমি যাইনি। আর অবজারভেশনও যে জায়গা থেকে এখানে আসলে কাজ শুরু করেছিলাম একটা অন্য গল্প থেকে। চা বাগানের একটা মেয়ে ছিল, রীতা যাদব তার নাম, তার উপরে আসলে সে একটা অ্যাডোলেসেন্ট, তাকে আমি যখন প্রথম দেখি তার বাবা মা মারা গেছিল, এবং তাকে চা বাগানে তার বাবা মা মারা যাবার কারণে তাকে ব্যাক করতে হয়েছিল চা বাগানে, আবার মানে তার পড়াশোনা ছেড়ে তাকে আবার চা পাতা তোলার কাছে ব্যাক করতে হয়েছিল। তো সেটা আমাকে প্রচণ্ড রকম কষ্ট দেয়, পীড়া দেয়, এবং তখন আমি ওর উপর কাজ করা শুরু করি, এবং ওকে নিয়ে লেখা স্ক্রিপ্টটাই আমি বেঙ্গলে সাবমিট করেছিলাম। তো তারপরে আমি ইন্ডিয়াতে ছিলাম, এবং আমি ইন্ডিয়া থেকে ফিরে এসে দেখি ওকে যাবার আগে একটা মোবাইল ফোন দিয়ে গেছিলাম। ফিরে এসে দেখি সে মোবাইল ফোনে সে মাধ্যমে প্রেম করে সে গ্রাম ছেড়ে পালিয়ে বিয়ে করে চলে গেছে। তো আমি তখন হার্টব্রোকেন অবস্থা, আমি তখন চা বাগানে পাগলের মতো ঘুরছি, হায় তখন আমি ফান্ড পেয়ে গেছি। তো এটা আবার আমি কাউকে বলতেও পারছি না যে ফান্ড পেয়েছি, কিন্তু আমার ক্যারেক্টার নাই, এটা তো বলা যাবে না। এটা তো এখন আমি যদি যে বলি তার মানে আমার ফান্ড আবার বলবে ঠিক আছে। ছবি সেটা ছিল মাই লং রোড টু স্কুল। তখন আমিও ঘুরছি, আমার তখন খুব খারাপ অবস্থা চা বাগানে, মুখ মলিন করে আমি ঘুরে বেড়াই, চা খাই আর ঘুরি। তো এরকম করতে করতে আমি যেই বাসায় থাকতাম, এই সজয় যাদব ইয়াং ক্যারেক্টার, তখন হঠাৎ করে আমার মনে হলো আরে ওই আমার ক্যারেক্টার, আমি কেন অন্যকে খুঁজছি। এবং দিনরাত আমি ওদের এই মান্ডেন অ্যাক্টিভিটিস দেখছি, এবং ওখানে লাইফ খুবই স্লো। ওখানে গেলে পরে খুব মানে প্রেশার, খুব ভালো, শরীর ভালো লাগে, মন ভালো লাগে, খুবই চারদিকে সবুজ সব কিছু, এবং তার মধ্যে ওদের এত সরল জীবনযাত্রা। সেখানে একটা অন্যরকম একটা মানে শহর থেকে ওই গ্রামে ঢুকলেই মনে হবে যেটা আমি 150-200 বছর আগে কোনো টাইম স্পেসে চলে এসেছি। তো তখন আমার কাছে মনে হলো যে এই সজয় রয়েছে, তারপর আমি তার পাশের গলিতেই এই বৃদ্ধ যিনি রয়েছেন তাকে আমি দেখতে যেতাম, এবং এই যে বাচ্চাটা স্কুল পালিয়ে ফাইনালি স্কুল থেকে চলে আসে। তো তখন আমি ওদেরকে নিয়েই আসলে ওদেরকে অবজার্ভ করতে করতে আসলে ওদের সাথে আমার কাজ করা শুরু হয়, এবং এই অবজারভেশন এতদিন ধরে আসলে ওদের সাথে আমার যে সম্পর্ক এত ক্যান্ডিড, এটা যেখানে অনেক ক্ষেত্রে মনে হবে যে ওরা আসলে অভিনয় করছে, কিন্তু কেউ অভিনয় করছে না। ওরা ক্যামেরার সামনে বা আমার সামনে ওরা আমরাও খুব ক্যান্ডিডলি কাজ করেছি, এবং মোস্টলি আমরা 1-2 এরকম আমাদের ক্রু মেম্বার ছিল। এখানে আজকে আমার সাথে আমি একটু দাঁড়াতে বলবো যারা এত কষ্ট করে আমার সাথে ওই চা বাগানে আমার সাথে বিভিন্ন সময় গেছে। ডেল্টা আছে এখানে, শিশির আছে, মুশফেক মঞ্জুর,
আর আমাদের ক্যামেরার এরা সবাই আমাদের সাথে ছিল, ক্যামেরার কাজ করেছে মাহাদে এবং আমি দুজনেই করেছি। মাহাদে বোধহয় আজকে এখানে নেই। সো এরকম খুবই খুবই মানে ক্যান্ডিডলি এবং ওদের সাথে থাকছি, মিশছি, তখন ক্যামেরা করছি, মানে এটা এই কারণে আমরা বলছি এটাকে অবজারভেশনাল, কারণ এখানে আমরা কাউকে কারোর ইন্টারভিউ না করে, কারোর পার্সোনাল লাইফে হ্যাম্পার না করে আমরা যেভাবে দেখছি, এবং আমাদের প্রেজেন্স আসলে ওদের কাছে আর কোনো রকম একটা পর্যায়ের পর কোনো ম্যাটার করে নাই। সো আমাদের সামনেই সব ঘটনা ঘটছে এবং সেভাবে করে আসলে আমরা এই কাজটা করেছি। এর বাইরে ওদের, কারণ আমরা অ্যাডভার্টাইজমেন্ট বা আরোভাবে চা বাগানকে যেভাবে দেখি, সেখানে চা বাগানকে নানাভাবে ট্যুরিজমের একটা জায়গা হিসেবে দেখানো, সুন্দর জায়গা, পাতা তুলছে এবং কারোর কোনো দুঃখ কষ্ট নেই, সবাই হাসি খুশি পাতা তুলছে। আসলে লাইফটা তো এরকম না, ওখানে একদমই একটা ভিন্ন একটা জীবন, ভিন্ন। সো আমরা ওখানে আসলে ভিতরেও, যেহেতু ওদের সাথে আমি ছিলাম, একটা চা শ্রমিক পরিবারে আমি থাকতাম, সো ভিতর থেকে আসলে আমি দেখেছি। আমার বাইরে থেকে দেখার আসলে টেকনিক্যালিও আমাদের সেই জায়গাটার কোনো সমস্যা ছিল এবং সেখান থেকে আমরা দেখতে আমরা চাইও নি আসলে। I was absolutely enthralled about the pictures that you took, and everybody's lives are different, and I could relate to it because I'm from that background. But well, thank you. I mean, I've never seen them. You see documentaries on Sylhet, and like you said, promoting the tea gardens and all that. But this is very different because you did not concentrate on one aspect. You covered so many different people's lives. So it was very interesting. Thank you. আমি আসলে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। রুমোর কথার সূত্র ধরে সে যে বলল যে আমি যদি ইলেকশনে দাঁড়াই জিতেও যেতে পারি, আমি আমার কিছু ব্যক্তিগত এবং কিছু বিজনেস পারপাসে ওই গ্রামটাতেই যেতে হয়েছিল যেখানে রুমো ছিল, এবং ওর রেফারেন্সে গিয়েছি, এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আমাকে দেখতে। আপনি রুমু আপার বান্ধবী হন? ও আচ্ছা তাই, ও আপনি রুমু আপার বান্ধবী না, বোন না? মানে কেউ বলছে বোন, কেউ বলছে বান্ধবী। মানে আমার তখন এত ভালো লেগেছে যে একটা মানুষের সোশ্যাল ইন্টারাকশন কোন লেভেলে গেলে সেই মানুষটার বন্ধু বা বান্ধবীকে দেখার জন্য কত দূর থেকে মানুষ আসতে পারে। অ্যান্ড হ্যাটস অফ টু ইউ রুমু, আই এম সো প্রাউড অফ ইউ। এই কাজটা করে আমার এটা একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ফর মি। আমি এত কিছু দেখেছি জীবনে, আমার থাকা, আমরা আসলে আমাদের শহুরে অভিজ্ঞতা থেকে, আমরা যেভাবে থাকি বা যে জায়গা থেকে আমরা কাজ করি, সেটার থেকে এক্সপিরিয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে আমি অনেক কিছু শিখেছি, এত কাছে থেকে লাইফকে দেখা, এত কাছে থেকে মৃত্যু দেখা, আবার তারপরে আবার লাইফ সেলিব্রেশন দেখা। এবং এখানে আরও অনেক আমাদের প্রচুর ফুটেজ ছিল যেগুলো আমার অন্যভাবে কিছু চিন্তা ছিল, কিন্তু পরে আমি আসলে এই মৃত্যুটার পরে আমি আর ওইভাবে চিন্তা করতে পারিনি। যেমন মৃত্যুর পরে যেটা হয়েছে, ওদের মৃত্যুকে সেলিব্রেট করতে থাকে, 11 দিন পরে শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধটা পর্যন্ত ওরা 11 দিন ধরে মদ খেতে থাকে এই পার্টিকুলার এই কমিউনিটিতে, এবং সেটাও একরকমের মানে কাঁদছে, হাসছে, গান গাইছে এবং একটা মৃত্যুকে সেলিব্রেট করছে। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা এখানে আসলে মানে দেখতে হচ্ছে। বা কেউ আসলে যেরকম এই ছোট বাচ্চাটা যেটা, যে ওর বাড়িতে স্কলারশিপের টাকাটা ওর মা আনতে যাচ্ছে, আসলে ওই টাকাটা সে খরচ করে ফেলে, এটাই ওর বাস্তবতা, যেটা আমরা দেখে তারপরে সেটাকে আমরা ওখানে ফলো করি, শ্যুট করি। সো এবং এখন আসলে ওই কথাগুলো যখন আমি আবার ওদের সাথে আমার সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে, ওরা এখন আমার সাথে আসা যাওয়া রয়েছে। এখন আমি যখন শুনছি যে বাচ্চাটা আসলে লেখাপড়া ছেড়ে দিয়েছে, ও আসলে ড্রপ আউট, ফাইনালি আমি যেটা এখানে দেখিয়েছি সেটাই সে আর পড়াশোনা করছে না। তারপরে এই ছোট যে শিশুটার এখন ব্রেনের হাফ অফ দ্য ব্রেন ইজ ড্যামেজ এবং তাকে চিকিৎসা করাতে হবে। সো এইসব ব্যাপার আসলে আবার যখন শুনি, এটা একটা অদ্ভুত সম্পর্ক আসলে, হিউম্যান রিলেশনশিপ, যেটার উপর ভিত্তি করে আসলে এই ধরনের কাজ করতে পেরেছে। এবং জামিয়া যেটা বললো, আমার বন্ধু যেটা বললো, যে ওদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব ছিল না। আসলে আমাদের ফিল্মে এত কিছু প্রতিবন্ধকতা আমরা ফেস করেছি, ওটা দিয়ে তুমি না থাকলে আমার মনে হয় না। আমি কয়েকজন ডিরেক্টরের সাথে বাংলাদেশে কাজ করছি বা দেশের বাইরেও দেখেছি, দি হ্যাটস অফ ইউ, বিকজ অফ ওটা তুমি ছিলা, ওই প্রতিবন্ধকতাগুলি ওভারকাম করা সম্ভব হয়েছিল। আজকে আরেকটা ব্যাপার বলো, আমার আব্বা আছেন এখানে, আমি খুবই গ্ল্যাড দ্যাট হি ইজ হিয়ার। এবং আমাদের সাপোর্ট আসলে নারী ফিল্ম মেকারদের বাংলাদেশের অবস্থা একটু আমার মনে হয় বলা দরকার, যে অবস্থাটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ বা কতটুকু অন্যদের জন্য ইন্সপায়ারিং হবে আসার জন্য। আমার কাছে মনে হয় যে আমাদের এখানে অনেক অল্প সংখ্যক নারীরা কাজ করছেন, এবং আমি নিঃসন্দেহে খুবই ভাগ্যবান যে আমি ঠিক প্রপার টাইমে আমি যখন কাজটা করছিলাম তখন বেঙ্গলের সাপোর্ট পেয়েছি। কারণ এবং রাশেদ ভাইকে জন্য ধন্যবাদ না জানিয়ে কোনো উপায় নেই, কারণ রাশেদ ভাই যথেষ্ট যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার কাজ করছেন তাদেরকে উনি সবসময় উনি অনেক সাপোর্টিভ। তো সেই সময় আসলে এই সাপোর্টটা না হলে কাজটা করা খুব কঠিনই হয়ে যেত, আসলে এটা অসম্ভব হয়ে যেত কাজটা। কারণ আমি অনেকদিন ধরে আসছিলাম, কিন্তু ফাইনালি একটা কাজ
মানে শেষ করা বা করে উঠতে পারার মতো যে সাপোর্ট সেটা আসলে বেঙ্গল থেকে পাওয়া গেছে। এমনি থেকে হচ্ছে ভিজুয়ালি এবং ভিজুয়াল অ্যাপ্রোচ সেটা কিন্তু কথাগুলো থেকেও বেরিয়ে আসলো যে সো আনকনভেনশনালি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, সেদিক থেকে ভিজুয়ালি খুবই স্টিমুলেটিং। আর যেটা ঘটে শুধুমাত্র যে ওই ব্যাপারটা যে একটা ট্যুরিজম বা ওরকম কিছু না, অনেক সময় দারিদ্র্য নিয়ে যে ডকুমেন্টারি করা হয় এক ধরনের অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যাপার হয়, আত্মসাতের ব্যাপারটা হয়, সেটা নাই। সেটা আসলে আমার ছবিটার বিষয়টা নিয়ে যে আগ্রহের জায়গাটা ছিল সেটা কিন্তু একটা বড় হচ্ছে অস্বস্তি জায়গাটা, যে অ্যাপ্রোপ্রিয়েশন অফ পভার্টি, এবং সেটাকে আসলে যারা দেখতে চায় পাওয়ার দ্যাট বি তাদের কাছে তুলে আনা, সেই ব্যাপারটা আপনি করেননি। এই লোকটার সংগঠন করতে পারাটা খুব বড় ব্যাপার। ওই সিকোয়েন্সগুলোর ভেতরকার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা মাঝে মাঝে একটু ধাক্কা খাচ্ছে বলে মনে হচ্ছে। কোথায় যেন যে রিদম বা যে মুডটা আপনার ছবিটা তৈরি করে, সেই ছবিটাকে আবার ইটসেলফ এডিটিং এর এই প্রসেসটা একটু ডিস্টার্ব করে বলে মনে হচ্ছে আমার কাছে। সাধারণত যখন নাকি আমরা এরকম প্রান্তিক মানুষের জীবন নিয়ে কাজ করতে যাই, তখন ওদের যে একটা নানা রকম নাজুক পরিস্থিতি, জীবনের যে দারিদ্রতার সাথে এবং যেই ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা একজন বাইরের লোক হিসেবে যাওয়ার পরে এবং ওদের সাথে ভালোবাসা তৈরি হওয়ার পরে আবার যখন চলে আসে একটা দায়বদ্ধতার ব্যাপার আছে, এবং সেই মানুষ হিসাবেও তুমি সীমাবদ্ধ, তাদের দায়টা তুমি কিভাবে করে দেখো বা সেটা একটা ইমোশনাল কেমনে তৈরি করে ওখান থেকে চলে আসার পরে। এই ছবিটা দেখতে দেখতে যেটা মনে হলো যে বয় চা বাগান, মানে আমার মনে হলো যে আমি আসলে একটা জীবন চক্র দেখলাম অ্যাকচুয়ালি। তো ফাইনালি আমার মনে হয় যে ওই যে বয়স্ক যে মানুষটা, সেই তার মধ্য দিয়ে আসলে আমি তুমি ছবিতে যে জীবন আমাদের দেখাতে চেয়েছো সেটা দেখেছি। তো ইট কুড বি এনিওয়্যার ইন বাংলাদেশ, মানে তুমি ছবিতে চা বাগানকে যেভাবে এনেছো তাতে আমার মনে হচ্ছে যে চা বাগান না হয়ে তো অন্য কোথাও হতে পারতো, বাংলাদেশে আরও কোনো রিমোট গ্রামে গেলেও হয়তো এরকমই আমরা হয়তো দেখবো, এর কাছাকাছি দেখবো। ভিজুয়ালি একটু আলাদা হবে কিন্তু রিয়েলিটি হয়তো এর কাছাকাছি হবে। আমরা যেভাবে জীবনটাকে দেখি বা এখানে যেভাবে দেখা হয়েছে, তারপরে আসলে এডিটিং যে প্রসেসটা সেটার সাথে একটা কনফ্লিক্ট অনেক সময় তৈরি হয়। তো যেটা প্রথমে এটার যে এডিটটা হয়েছিল সেটা হয়তো রাশেদ ভাই সেটার অনেক রিল্যাক্স ছিল, আরও অনেক রিল্যাক্স, কিন্তু আসলে পরে সময় যেতে যেতে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আসলে কোনো রেজলিউশন নাই। প্রথমে আমি ছিল যে এরপরে মৃত্যুর পরে আবার জীবন একইভাবে চলছে, এটা একটা বৃত্তাবদ্ধ এন্ট্র্যাপমেন্ট। ওই আমার কাছে মনে হয় যে অনেক কথা বলার থেকে ওই একটা শেয়ালের দৃশ্য যেটা আমি হঠাৎ করে পাই ওখানে, ওই একটা জায়গায় হচ্ছে আমার পুরো ছবির, মানে আমি যদি আমাকে এক কথায় বলতে বলা হয় নাটশেল, ওটাই হচ্ছে ওই শেয়ালের যে চোখ দুটো আমি দেখেছি এবং ওই আটকে পড়া শেয়াল, ওটাই আসলে পুরো সবার জীবন আমার কাছে দেখার, এটাই মানে আমার কাছে মনে হয়েছে। আমার দায়বদ্ধতা জায়গা থেকে আমি মনে করি যে আমি একটু স্বস্তি বোধ করি যে এই গল্পটা বা এই মানুষগুলোকে, তাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কের কারণে আসলে আমি ছবিটা করতে পেরেছি। এরকম নয় যে ছবিটা করতে যেয়ে আমাকে কোনো সম্পর্ক তৈরি করতে হয়েছে। সেই দিক থেকে আমি নিজেকে খুব দায়মুক্ত মনে করি। কিন্তু স্টিল আমার খারাপ লাগে যখন আমি এই ছবিটা আজকে দেখলাম, বা আমি যতবার নিজে কাজ করি, যতবার ওই চরিত্রগুলোকে দেখি, আমার একটা খারাপ লাগা তৈরি হয়। The salaries have not gone up in the last so many years, and they have to work in that. So ওই জিনিসটা আমি বুঝলাম না। I meant to come back and research. I don't know if your documentary has highlighted that. আমি শুরুটা একটু মিস করেছি। But talking to them on a political level, their pay has been sort of stagnant for a long time. আর বাড়িও খুব অল্প বেড়েছে, which doesn't make sense. আমি দেখতে পাই যে ওই বাংলোতে 21 জন কাজের লোক, এই সময় এসে 21 জন কাজের লোক, এবং যে ম্যানেজার তিনি আমাদের খুবই ভালো আমাদেরকে টেক কেয়ার করেছেন। কিন্তু তিনি যখন বসছেন তখন সেই কাজের লোক এসে, সে জানে সবাই সিস্টেমটা এরকম করে করা, ওখানে খুবই সাইলেন্টলি সব কিছু হয়, কেউ কারোকে কিছু বলতে হয় না। উনি এসে বসছেন একটা পার্টিকুলার জায়গায়, কাজের লোক এসে জুতার ফিতাটা বেঁধে দিয়ে চলে গেল। সো এগুলো আমি যখন প্রথম দেখি এগুলো সাংঘাতিক রকম আমি পীড়িত বোধ করি, এবং এরপরে আমি কখনো চা বাগানে ঘুরতে যাইনি, মানে এরকম ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এরকম কারোর বাড়িতে আমি আর যাইনি। এরপরে আমি সরাসরি শ্রমিকদের বাড়িতে গেছি, কারণ আমার কাছে সাংঘাতিক রকমের ডিসকমফোর্ট তৈরি করেছে এই দৃশ্যগুলো, ইমেজগুলো এখন ভুলতে পারি না।
তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে সিস্টেমটা যে এখনো চালু করে রাখা হয়েছে, এটা আসলে সেই মালিক শ্রমিকের সেই সম্পর্ক, যে ক্ষমতা সম্পর্ক, সেই জায়গা থেকেই করা হয়েছে। এবং ওদের যে মজুরি বাড়তে দেখছি, আমি 2007-এ ওদের মজুরি ছিল 27 টাকা, আমি যখন যেতাম 27 টাকা, এবং এটা এখন বেড়ে দাঁড়িয়েছে 85 টাকা পার ডে। সো এই 85 টাকা ডেইলি মজুরি পেয়ে যেভাবে করে ওরা চলছে বা চলে, সেটা আসলে ভাবার, বা আমরা এখন বাইরে যত দাম বাড়ছে সব কিছুর, সেই জায়গা থেকে ওদের এই 85 টাকা মজুরি, তো সব এগুলো আসলে অনেক ভাববার ব্যাপার আছে। আমার কাছে মনে হয়েছে যে ওদের লেখাপড়া শিখে, যেমন এখানে ইয়াং যে ছেলেটা, ও লেখাপড়া শিখেছে, ও শহরে এসে সেন্ট জোসেফ স্কুলেও লেখাপড়া শিখেছে, টেকনিক্যাল স্কুলে, এবং লেখাপড়া শিখে তারপরেও সে টিকতে পারে নাই, কারণ দেয়ার আর টু মেনি রিজনস। ল্যাঙ্গুয়েজ একটা রিজন, সে তার ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলে শহরে কমফোর্টেবল না, তার লাইফস্টাইল, তার কমিউনিটি, এসব ছেড়ে সে থাকতে পারবে না। তো এরকম অনেক রকম রিজন রয়েছে, সেই কারণে তারা আসলে ওখান থেকে আসতে চাইলেও সে ওখান থেকে বেরোতে পারবে না, সে ওখানে কনফাইন্ড, এবং সে এটা একটা ডেস্টাইন, যেখানে তাকে কনফাইন্ড থাকতে হবে, এবং মৃত্যু ছাড়া এখানে আর মুক্তির কোনো উপায় নাই। সো ওই কারণে মৃত্যুটা খুব ইম্পর্টেন্ট, যে যখন মারা যাচ্ছে, মারা যেয়ে ওখান থেকে একজন বেরোতে পারছে ওই জীবন থেকে, এছাড়া বের হওয়ার কোনো উপায় নাই।